জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি ফরহাদ বিন নূর। বাংলাদেশে আসন্ন নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এককভাবে সরকার গঠন করবে বিএনপি। ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে দৃঢ় বিশ্বাসের সঙ্গে একথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি বলেন, আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে খুব শিগগিরই বাংলাদেশে ফিরছেন। বাংলাদেশের জন্য ভবিষ্যৎ অর্থনৈতিক পরিকল্পনার কিছু দিকও তুলে ধরেন তারেক রহমান। তার মতে, শুধু পোশাক রপ্তানির উপর নির্ভর না করে বাংলাদেশকে আমাজন, আলিবাবার মতো অনলাইন ব্যবসার জন্য সরবরাহ কেন্দ্র গড়ে তুলতে হবে। নতুন দল হিসেবে শিক্ষার্থীদের নেতৃত্বে গড়ে তোলা এনসিপিকে রাজনীতিতে স্বাগত জানিয়ে তারেক রহমান বলেন, তারা তরুণ, তাদের ভবিষ্যৎ আছে, তাদের জন্য তাদের সঙ্গে জোট গঠনেও আপত্তি নেই বিএনপির। এ সময় তারেক রহমান জোর দিয়ে বলেন, একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন না হলে জুলাইয়ের আন্দোলন পূর্ণতা পাবে না। এদিকে বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে তারেক রহমান বলেন, কোনো দল বা ব্যক্তি নয়, জুলাই গণ অভ্যুত্থানের পুরো কৃতিত্ব গণতন্ত্রকামী জনগণের। দীর্ঘ 2 দশক পর গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি নিশ্চিত করেন, ফেব্রুয়ারির নির্বাচনে প্রার্থী হচ্ছেন তিনি। চিন্তিত নন জামায়াতের নেতৃত্বাধীন জোট নিয়েও। তবে আওয়ামী লীগকে গুম, খুন এবং জামায়াতে ইসলামীকে ৭১-এর ভূমিকার জন্য জবাবদিহি করতে হবে বলেও মনে করেন তারেক রহমান। আমাদের রাজনৈতিক সমকল ক্ষমতার উৎস জনগণ। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং বিশ্বাস করতে চাই, যে দলের ব্যক্তিরা বা যে দল মানুষ হত্যা করে, মানুষ গুম করে, মানুষ খুন করে, দেশের মানুষের অর্থ সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করে, জনগণ তাদেরকে সমর্থন করতে পারে বলে আমি মনে করি না। জনগণ যদি সমর্থন না করে কোনো রাজনৈতিক দল বা রাজনৈতিক সংগঠনকে, তাদের টিকে থাকার তো কোনো কারণ আমি দেখি না। জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি নির্বাচন পেছানোর চেষ্টা বলেও মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। জাতীয় প্রেস ক্লাবে আগামী নির্বাচনের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে নাগরিক যুব ঐক্য আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। বলেন, আরপিও সংশোধন করে জাতীয় নির্বাচনের দিন গণভোট করা যেতে পারে। বিভিন্ন দাবি তুলে যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, নির্বাচন সুষ্ঠু করতে তাদের মোকাবেলা করাই সরকারের মূল চ্যালেঞ্জ বলেও মন্তব্য করেন তিনি। নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগ যখন জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করেছে, বিএনপি সবার আগে প্রতিবাদ করেছে। এখনও নির্বাহী আদেশে কোনো দল নিষিদ্ধ বিএনপি মেনে নেবে না। একই ব্যালট বাক্স এলি, একই পুলিং অফিসার, প্রিজাইডিং অফিসার, বুথ সেন্টার, সমস্ত আয়োজন, সমস্ত বাজেট সবকিছু হবে, অথচ ফলাফল একই। নির্বাচনের দিনে যে গণভোটের রায়টা আসবে, সেই ফলাফল যেমন একই বাইন্ডিং হবে পার্লামেন্টের উপরে, আর আগে হলো একই বাইন্ডিং। তা এখন লক্ষ্য করছি কেউ, আমি কোনো দলের নাম নেব না, এটা তো অন এয়ারে যায়, সবাই দেখে, এখনো আবার সেই আগের জায়গায় আগে গণভোট হতে হবে, কনস্টিটিউশন অর্ডার করতে হবে। এগুলো আমাদের মনে হয় পরিহার করা উচিত। এগুলি হচ্ছে মূল চ্যালেঞ্জ, নির্বাচনটা চ্যালেঞ্জ না। যারা নির্বাচন বিলম্বিত করতে চায় বিভিন্ন কায়দা কানুনের মধ্য দিয়ে, সেটাই হচ্ছে চ্যালেঞ্জ। রাজনৈতিক দলগুলো অনমনীয় হলে জাতীয় সংকট মোকাবেলা সম্ভব নয়। তাই ভোটের আগে জুলাই সনদ ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে আরও আলাপ আলোচনা করতে অগ্রসর হওয়ার আহ্বান জানান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। জাতীয় প্রেস ক্লাবে বুয়েট শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের স্মরণে আয়োজিত আলোচনা সভায় এ আহ্বান জানান তিনি। জামায়াত নেতা আরও বলেন, ভারতের জনগণ নয়, আধিপত্য বিস্তারকারীরাই বাংলাদেশের শত্রু। ভারতের সাথে সম্পর্ক হতে হবে সমমর্যাদার ভিত্তিতে। বাণিজ্য বৈষম্য, অভিন্ন নদীতে একতরফাভাবে পানি প্রত্যাহার করলে সেই সম্পর্ক স্থায়ী হবে না। ইসলামপন্থী দেশপ্রেমিক জনগণকে বিভক্ত করতে গোপন ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেন আলোচনায় বক্তারা। বাংলাদেশে প্রায় ৩১টি দল এই সংস্কারের কার্যক্রমে ঐক্যমত্য কমিশনে সহযোগিতা করছেন।
25-26টি দলের যে সংস্কার প্রস্তাবে ঐক্যমত্য হয়েছে, বাকি গুরুত্বপূর্ণ কিছু মেজর জায়গায় কিছু কিছু দলের আপত্তির কারণে এই প্রচেষ্টা এখনো সফলতার মুখ দেখতে পাচ্ছে না। কিন্তু আমরাই যদি এত শক্ত হয়ে যাই তাহলে তো জাতীয় সংকট কিন্তু সমাধান হবে না। 6টা পদ্ধতি আছে পিআরের, আমরা যদি কমনলি একমত হয়ে যেতে পারি তাহলে এটাও আলোচনার ভিত্তিতে কিন্তু প্রয়োজনে সংবিধানকে অ্যামেন্ডমেন্ট করে কোনো বিধি পরিবর্তন করে আমরা এই সব সমস্যার সমাধান করতে পারি। শাপলা প্রতীকে নির্বাচন করতে চায় এনসিপি। এই প্রতীক এনসিপিকে না দিলে নির্বাচন কমিশন আস্থা হারাবে বলে মন্তব্য করেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। নাটোরে এনসিপির জেলা সমন্বয় সভা শেষে তিনি আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি জোটবদ্ধ হয়ে নির্বাচন করবে কিনা সে বিষয়ে বিভিন্ন দলের সাথে আলাপ আলোচনা চলছে। যেহেতু আমাদের শাপলা প্রতীক পেতে আইনগত কোনো বাধা নেই, তাই এনসিপি আগামী নির্বাচনে শাপলা প্রতীকেই অংশগ্রহণ করবে, অন্য কোনো অপশন নেই। আমরা নির্বাচন কমিশন তাদের জায়গা থেকে আমরা অনুরোধ করব তারা যেন নিজেদের স্ট্যান্ডার্ডের প্রমাণ দেয়, যেই মার্কাটা নিয়ে একটা ডিগনিটি শো করে তারা তাদের জায়গা থেকে নির্বাচন করতে পারবে, জনগণের কাছে যেতে পারবে, ওই ধরনের মার্কা আমরা তাদেরকে ওই লিস্টে ইনক্লুড করতে বলবো। এবং যেগুলো সুষ্ঠু নির্বাচন দিতে প্রতিশ্রুতিবদ্ধ নির্বাচন কমিশন, সে লক্ষ্যে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে গণমাধ্যম সহ অংশীজনদের সহযোগিতার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন। একই সাথে নির্বাচন সংক্রান্ত সব বিষয়ে কমিশনের অবস্থান লুকানোর কিছু নেই বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণমাধ্যম প্রতিনিধিদের সাথে সংলাপে এসব কথা বলেন সিইসি। রাজনীতিবিদদের সাথে আলোচনাটা আর একটু শেষের দিকে করবো বলে ভাবছি। তো আমাদের দায়িত্বটা ওই রাজনীতিবিদদের দিকে ব্যস্ত, আর আমাদের সংস্কার কমিশন অনেকটুকু সেরে ফেলেছে, এই জন্য আমরা হয়তো একটু হালকা বোধ করছি। সুন্দর নির্বাচনী পরিবেশের কথা বলি, এই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা ছাড়া আমাদের সম্ভবপর হবে না। আমাদের এই নির্বাচন কমিশনের একার পক্ষে এই কাজটা করা সম্ভবপর হবে না, একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন দেওয়া। এখানে মিডিয়া লাগবে, আমাদের সিভিল সোসাইটি লাগবে, আইন শৃঙ্খলা বাহিনী লাগবে, এবং সর্বোপরি দেশের সর্বস্তরে জনগণের সহযোগিতা লাগবে। বাংলাদেশের সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার দেখতে চায় তুরস্ক। ওআইসিকে শক্তিশালী করা, ব্যবসা বাণিজ্যের সহযোগিতা, বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় দেশটি। সোমবার দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আসেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী এ বেরিস একিনচি ও ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত রামিস সেন। তাদের সঙ্গে সাক্ষাৎ শেষে কথা জানান স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় দলের স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশের সাথে একটি জয়েন্ট ডিফেন্স ইন্ডাস্ট্রি স্থাপনের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক। নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে এবং সবাই নির্বাচনের অপেক্ষায় আছে। তারাও সবাই নির্বাচনের পরবর্তী যে বাংলাদেশ দেখতে চাই, আমরা যেহেতু বাংলাদেশ গড়তে চাই, তার কি সাথে নির্বাচনের পরবর্তী সময়ে যে বাংলাদেশের সম্পর্ক কি হতে পারে, যেগুলো আমি বললাম, এসব সম্পর্ক কিভাবে আরো বাড়ানো যায় সেটা আলোচনা এসেছে। আগামী নির্বাচনে পিআর পদ্ধতি সহ সুষ্ঠু নির্বাচনের বিষয়ে 5টি প্রস্তাবনা নিয়ে যুক্তরাজ্যের বাণিজ্য দূত ব্যারনেস রুজির সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। সোমবার বিকেলে বারিধারায় ব্রিটিশ হাই কমিশনার কার্যালয়ে ঢাকায় সফররত যুক্তরাজ্যের বাণিজ্য দূত ব্যারনেস রুজির সাথে জামায়াতের 6 সদস্যের এক প্রতিনিধি দলের বৈঠক শেষে তিনি জানান, একটি ভালো নির্বাচনের আয়োজনের জন্য যুক্তরাজ্য সহযোগিতা করবে। এ বিষয়ে তারা প্রস্তুত আছে। বাংলাদেশের ব্যবসা বাণিজ্য, শিক্ষা, বিনিয়োগ ও নারীদের অর্থনৈতিক স্বাবলম্বীর বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের যে পদ্ধতিটা, এই পদ্ধতিটা বাংলাদেশের বাংলাদেশে এটা কার্যকারী করার জন্য আমরা সেখানে আলোচনা করেছি এবং পৃথিবীর প্রায় 91টা দেশে এই সিস্টেমটা চালু আছে এবং এটার জন্য আমরা যে চেষ্টা করছি সে কথাটা আমরা তুলে ধরেছি। এছাড়া বিগত সংগ্রামের সময়
যারা অন্যায় করেছে, জুলুম অত্যাচার করেছে, তাদের বিচারটা আগে বিচার এবং আমাদের সংস্কার এই দাবি পূরণ হওয়ার পরে নির্বাচন হলে নির্বাচনটা ভালো হবে, সেটা আমরা তুলে ধরেছি। বিদেশিদের হাত ধরে নয়, জনগণের সমর্থন নিয়েই জামায়াত ক্ষমতায় আসতে চায় বলে মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পড়ুয়ার। সোমবার জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি মিনিস্টার সহ 4 সদস্যের দল। পরে দলের সেক্রেটারি জেনারেল বলেন, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন প্রসঙ্গে জানতে চেয়েছে প্রতিনিধি দল। বলেন, চলমান সংস্কারে রাজনৈতিক দলগুলো সম্মত হলে ফেব্রুয়ারিতে নির্বাচনে বাধা নেই বলে জানিয়েছেন জামায়াতের আমির। বাংলাদেশের রোহিঙ্গা জনগোষ্ঠীকে সহায়তার জন্য তুরস্ককে ধন্যবাদ জানিয়েছেন তিনি। আসন্ন জাতীয় নির্বাচনে আমাদের প্রস্তুতি, সংস্কার, ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া নিয়ে যে আশাবাদ, সেগুলো নিয়ে সম্মানিত আমির জামাতের সঙ্গে মত বিনিময় করেছেন। যদি সকল রাজনৈতিক দল এবং স্টেক হোল্ডাররা একটা ঐক্যমতে পৌঁছানো সম্ভব হয়, তাহলে ফেব্রুয়ারির যে টাইম লাইন, সেখানে একটা নির্বাচন, একটা ক্রেডিবল, একটা ফ্রি ফেয়ার ইলেকশন হওয়া সম্ভব। ছুটির পর আবার রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের প্রচারণা শুরু হয়েছে। প্রার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ সহ নানা আশ্বাসে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন। সোমবার সকাল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ক্যান্টিন, বিভিন্ন খাবারের দোকান, আড্ডার স্থান আর একাডেমিক ভবনের সামনে লিফলেট বিতরণ করেন। ভোটারদের মন জয়ে নানা প্রতিশ্রুতি দেন তারা। তবে ছুটি শেষে সব শিক্ষার্থী ক্যাম্পাসে না ফেরায় প্রচারণায় কিছুটা ভাটা পড়েছে। এদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের শাটডাউন কর্মসূচি আপাতত স্থগিত থাকলেও 9 অক্টোবরের পর আবারও সচল হবার শঙ্কা রয়েছে। এর আগে 22 সেপ্টেম্বর জরুরি সিন্ডিকেট সভায় 25 সেপ্টেম্বরের ডাকসু নির্বাচন পেছানোর সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। সভায় ভোট গ্রহণের নতুন তারিখ নির্ধারণ করা হয় আগামী 16 অক্টোবর। মাত্র ছুটি শেষ হলো, এখনো ক্যাম্পাসে সবাই ফিরে আসেনি। রবিবার থেকে সব ক্লাসগুলো একাধারে শুরু হবে। শিক্ষার্থীরা এখনো ফেরা শুরু করেনি। ধীরে ধীরে আমরা তাদের পদচারণা দেখছি যে মুখর হচ্ছে। তবে আশা করা যায় যে 2-1 দিনের মধ্যে হয়তো আমরা উৎসব মুখর একটা পরিবেশ দেখতে পাবো। সংস্কৃতি যারা আছে তারা সাংস্কৃতিক বিভিন্ন দিকটা ফুটিয়ে তোলার চেষ্টা করছে তাদের প্রচারণাতে, এবং সেজন্য তারা বিভিন্ন সাজগোজ নিয়েও কিন্তু তাদের প্রচারণা চালাচ্ছে, যাতে সহজে তাদেরকে মনে রাখতে পারে। আমাদের সংস্কৃতিতে ভবিষ্যতে কি হতে পারে, কি হতে যাচ্ছে, সেই জায়গাটা আমার ভোটারদের কাছে সচেতন করতে আসছি। আগামী 16 তারিখ যে ডাকসু নির্বাচনে নতুন তারিখ ঘোষণা করা হয়েছে, আমরা আশা করি শিক্ষার্থীদের প্রত্যক্ষ অংশগ্রহণ একটা সুন্দর নিরপেক্ষ নির্বাচন হবে। এরপরে আর পিছানোর কোনো সুযোগ নেই আর কি। এটা পেছাইলে মানে এটা স্টুডেন্টরা ডেফিনেটলি এটাকে ভালোভাবে প্রোটেস্ট করবে। চাকসু নির্বাচনকে ঘিরেও প্রচারণায় মুখর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। লিফলেট বিতরণ আর নানা আশ্বাসে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন তারা। পূজার ছুটির পর যারা ক্যাম্পাসে আসছেন তাদের কাছে নিজেদের প্রতিশ্রুতি পৌঁছে দিচ্ছেন প্রার্থীরা। একই সাথে ভোটারদের দাবি শুনছেন তারা। এর মধ্যে আবাসন, যাতায়াত, ক্যান্টিন ভোগান্তি দূর করার প্রসঙ্গই আসছে সবচেয়ে বেশি। প্রার্থীরা ওইসব ভোগান্তি কমানোর আশ্বাস দিচ্ছেন। এদিকে নির্বাচনী পরিবেশ নিয়েও সন্তোষ প্রকাশ করেছেন প্রার্থীরা। যদিও শহর থেকে দূরে হওয়ায় নির্বাচনের দিন ভোটার উপস্থিতি কেমন হবে তা নিয়ে সংশয় আছে বহু প্রার্থীর। আমরা শুধু আমাদের কথা বলতেছি না, যেহেতু আমরা রাজনীতিটা করি, শিক্ষার্থীদের রাজনীতি, আমরা তাদের কথাই শুনছি এবং প্রাধান্য হচ্ছে। আমাদের সাথে সবসময় ডায়েরি থাকে, আমরা তাদের কথাগুলো লিখে রাখছি, তারা কি বলছে, এবং আমাদের যে ইশতেহার আসবে সেই ইশতেহারে তাদের কথাগুলো প্রতিফলন করবে। দীর্ঘ ছুটির পরে অনেকে বাড়ি থেকে আসেনি এই কারণে, বা গুরুত্বপূর্ণ ক্লাস নেই। তো আমার মনে হয় যে এটা প্রচারণার ক্ষেত্রে কিছুটা ব্যর্থ হচ্ছে। তবে আমরা প্রত্যাশা রাখছি গতকালকে চেয়ে আজকের উপস্থিতি অনেক ভালো। আশা করি এটা দিন দিন বাড়তে থাকবে। শিক্ষার্থীরা বেশ কিছু সমস্যা এবং সমাধানের কথা আমাদেরকে বলেছে, তো আমাদের ইস্তেহারে সেগুলো আমরা যুক্ত করার চেষ্টা করছি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন আইসেসকো মহাপরিচালক ডক্টর সেলিম এম আল মালিক। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাতের সময় ডক্টর ইউনূসের বিশ্বব্যাপী উদ্যোগের প্রশংসা করেন ডক্টর মালিক। তিনি প্রধান উপদেষ্টার সংস্কার এজেন্ডা এবং রূপান্তরিত বাংলাদেশের জন্য অন্তর্বর্তী সরকারের বৃহত্তর দৃষ্টিভঙ্গির সমর্থন জানান। এ সময় ডক্টর ইউনূস 3-0 তত্ত্বেরও প্রশংসা করেন তিনি।
অন্যদিকে প্রধান উপদেষ্টা শিক্ষাক্ষেত্রে আইসিএসকোর প্রচেষ্টার প্রশংসা করেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন আমিনুল ইসলাম বুলবুল, আর 2 ক্যাটাগরি থেকে সহসভাপতি হয়েছেন ফারুক আহমেদ এবং সাখাওয়াত হোসেন। এদিকে দীর্ঘমেয়াদে বোর্ডের দায়িত্ব পেয়ে সবাইকে নিয়ে কাজ করার কথা বলেন নবনির্বাচিত সভাপতি। এর আগে রাজধানীর একটি 5 তারকা হোটেলে সোমবার সকাল 10টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। দুপুর 2টায় শেষ হয় ব্যালট ভোট গ্রহণ। তবে সশরীরে ভোট দিতে আসা প্রার্থীদের জন্য সুযোগ থাকে বিকেল 4টা পর্যন্ত। 6 ঘন্টার ভোট গ্রহণ শেষে ঘোষণা করা হয় বিসিবি নির্বাচনের ফলাফল, যেখানে 156 জন কাউন্সিলরের বিপরীতে ভোট প্রদান করেছেন 115 জন। বিভিন্ন ক্যাটাগরিতে পরিচালক নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল, ফারুক আহমেদ, নাজমুল আবেদিন ফাহিম, শাহনিয়ান তানিম, খালেদ মাসুদ পাইলটদের মতো হেভিওয়েট প্রার্থীরা। এদিকে ভোট দুর্নীতি হওয়ায় অভিযোগ এনে নির্বাচন বর্জন করে ক্যাটাগরি 3 এর পরিচালক পদের প্রার্থী দেবব্রত পাল। এখানে কন্ট্রোভার্সি হয়তো নির্বাচনের আগে সব দেশে সব জায়গায় সব সেক্টরে হয়, বাট আমার জানা মতে আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যে কনস্টিটিউশন আছে উইদিন দ্য কনস্টিটিউশন থেকেছি, নির্বাচন যে বিধিমালা ছিল তার মধ্যেই ছিলাম। তবে স্ট্রেট অ্যান্সার হচ্ছে যে কে বোর্ডে আছে কে বোর্ডে নেই, আমরা সকলকে আহ্বান জানাবো আমাদের সাথে একসাথে কাজ করে বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমাদের এগিয়ে যেতে হবে, পিছনে জিনিসগুলো বাদ দিয়ে দেয়, আমরা সামনে কিভাবে এগোবো এটা খুব ইম্পর্টেন্ট। মানে আমিনুল ইসলামও কাজ করেছে একটা ছোট্ট বোর্ড নিয়ে, একজন 3-4টা কমিটি ছিল, সো ইট ওয়াজ নট ইজি বিকজ অনেক ফাস্ট কাজ। এবার কিন্তু 25 জনের কাজ। আই এম শিওর প্রেসিডেন্ট চিন্তা করবেন কমিটিগুলো যাতে ভালো করে করেন, করলে দায়িত্বটা যখন আলাদা হয়ে যাবে যার যার দায়িত্বটা, তখন কিন্তু কাজ করতে সুবিধা হবে। জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় 6 জনকে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল মামলার অভিযোগ আমলে নেন। একই সঙ্গে 14 অক্টোবর 4 আসামিকে হাজির করতে বলা হয়েছে। মামলার 4 আসামির সবাই পলাতক। আসামিদের বিরুদ্ধে 3টি অভিযোগ আনা হয়েছে। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে সর্বশেষ সাক্ষী জেরা অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ। এই মামলার সাক্ষ্য দিয়েছেন 54 জন। প্রধান কয়েকটি মামলার তদন্ত রিপোর্ট এই সপ্তাহে দাখিল হবে। এই ব্যাপারে আপনারা নিশ্চিত থাকুন। এটা যেহেতু কমপ্লেক্স মামলা, সেজন্য খুব খুঁটিনাটি বিষয়গুলো আমরা চেক করছি। তদন্ত রিপোর্ট এই সপ্তাহেই পেয়ে যাবেন। বিচারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে, অনেকগুলো মামলার চূড়ান্ত পর্বে রয়েছে। সুতরাং জাতির যে প্রত্যাশা ছিল যে এই নিকৃষ্টতম হত্যাকারীদের, গণহত্যাকারীদের, মানবতা বিরোধী অপরাধ সংগঠনকারীদের বিচার এই বাংলাদেশে যাতে হয়, সেটা হওয়ার ব্যাপারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সঠিক রাস্তায় আছে। তারা দৃঢ় প্রতিজ্ঞার নিয়ে এই কাজটা করে যাচ্ছেন। আমরা আশা করছি মানুষের প্রত্যাশিত সময়ের মধ্যেই তাদের এই বিচার কার্য সম্পাদন করা সম্ভব হবে। ঘুষের বিনিময়ে একই দিনে 77 জন কর্মচারীকে বদলি করেন চট্টগ্রামের বন সংরক্ষক ডক্টর মোল্লা রেজাউল করিম। এমন অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক। গেল ফেব্রুয়ারিতে চট্টগ্রাম অঞ্চলের বন অফিসে অভিযান চালিয়ে এই অভিযানের প্রাথমিক সত্যতা পেয়েছে সংস্থাটি। দুদকের নথি বলছে, রেজাউল করিমের আস্থাভাজন হিসেবে পরিচিত চট্টগ্রাম ফরেস্ট একাডেমির ফরেস্টার আব্দুল হামিদের মধ্যস্থতায় এই বদলি বাণিজ্যের বিপুল অর্থ লেনদেন হয়। এছাড়া ফেনীতে বাগান প্রকল্পে 1 লাখ গাছের চারা রোপণের কথা থাকলেও তা না করে প্রায় 2.5 কোটি টাকা আত্মসাৎ করেন তিনি। রেজাউল করিমের নামে লালমাটিয়ায় 7 কোটি টাকার 2টি ফ্ল্যাট, ধানমন্ডিতে স্ত্রীর নামে 5 কোটি টাকার মূল্যের ফ্ল্যাট ও সাতক্ষীরার তালা থানায় বিপুল জমি ক্রয়ের প্রাথমিক প্রমাণ পেয়েছে দুদক। বিআরটি প্রকল্পের অব্যবস্থাপনা ও দীর্ঘসূত্রতার কারণে জনদুর্ভোগের প্রতিবাদে গাজীপুরের টঙ্গীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার বেলা 11:30টার দিকে টঙ্গীর কলেজ গেট এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। এতে ব্যানার, ফেস্টুন সহ স্থানীয় নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। বক্তারা বলেন, 1 যুগের বেশি সময় পেরিয়ে গেলেও এখনও শেষ হয়নি বিআরটি প্রকল্পের কাজ। প্রকল্প এলাকার নানা অব্যবস্থাপনায় গড়ে উঠেছে মাদক সেবীদের আস্তানা।
বাড়ছে ছিনতাই সহ নানা ধরনের অপকর্ম। এ অবস্থায় দুর্ভোগে পড়েছেন সাধারণ পথচারী এলাকার হাজার হাজার মানুষ। অবিলম্বে প্রকল্পের কাজ দ্রুত শেষ করে জনদুর্ভোগ নিরসনের দাবি এলাকাবাসীর। ভয়াবহ অ্যাক্সিডেন্ট থেকে মুক্তি চাওয়ার জন্য আমি চাই এই প্রকল্পটা যাতে ইন্টেরিয়াম গভর্নমেন্টকে আহ্বান করছি যাতে এই প্রকল্পটা চালু করা হোক, এই প্রকল্পের কাজ যাতে সম্পূর্ণ করা হোক। প্রতিনিয়ত ছিনতাই হচ্ছে এখানে, আপনার উপর যেখানে গুরুত্বপূর্ণ জায়গাগুলো সেখানে আসলে এখন যারা মাদক গ্রহণ করে ছিনতাইকারীদের একটা কারখানা হয়ে যাচ্ছে। 4 বছর মেয়াদি সেই প্রজেক্টে এখন আমাদের 12 বছরের শেষ হয়নি। আমাদের এই প্রজেক্টে শুরুতে 2000 কোটি টাকার বাজেট করা হয়েছিল, সেখানে 4000 কোটি টাকা খরচ করেও সেই বাজেটে থাকার পর আমরা মাত্র 78% আমাদের এই বিআরটি প্রজেক্টটা মাত্র শেষ করতে পেরেছি। এলডিসি উত্তরণের পর উচ্চ মূল্য দিতে হবে বলে সতর্ক করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাহুদ্দিন আহমেদ। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে রিসার্চ টু মার্কেট শীর্ষক গোলটেবিল আলোচনায় এ মন্তব্য করেন তিনি। এ সময় তিনি বলেন, দেশে কোনো আবিষ্কার গুরুত্বের সাথে দেখা হয় না, গবেষণায় এখনও পিছিয়ে রয়েছে দেশ। বিসিআইসি ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গবেষণার সুযোগ বাড়াতে হবে বলে মনে করেন তিনি। এদিকে কৃষি, পশুপালন ও মৎস্য খাতে দেশের উদ্ভাবন ও প্রযুক্তি ভালো অবদান রাখছে উল্লেখ করে আগামীতে এ ধারাবাহিকতা অব্যাহত রাখার তাগিদ দেন তিনি। বাংলাদেশের উপকূলীয় 21টি জেলা ইতোমধ্যেই জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে ক্ষতিগ্রস্ত, যা দেশের মোট ভূমির প্রায় 1/3 বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আর গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, অনিয়ন্ত্রিত যানজট শুধু পরিবেশ নয়, অর্থনীতিকেও ক্ষতিগ্রস্ত করছে। নষ্ট হচ্ছে অগণিত কর্মঘণ্টা, ব্যাহত হচ্ছে উৎপাদনশীলতাও। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব বসতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনায় একথা বলেন দুই উপদেষ্টা। জানান, আশ্রয় প্রকল্পের পাশে কৃষি জমি না থাকায় অনেক ভূমিহীন পরিবার সেখানে যেতে অনাগ্রহী। তাই প্রকৃত ভূমিহীনদের জন্য বিকল্প জমি ও জীবিকা ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানান পরিবেশ উপদেষ্টা। গৃহায়ন উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলীয় শহরগুলোতে বসবাস ক্রমেই কঠিন হয়ে পড়ছে। লবণাক্ততার কারণে কৃষি ও জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পরিস্থিতি মোকাবেলায় পরিকল্পিত ও সামষ্টিক উদ্যোগের মাধ্যমে টেকসই উন্নয়ন বাস্তবায়নের উপর জোর দেন তিনি। 21টি মতন উপকূলীয় জেলা সমুদ্রের পানির নিচে চলে যেতে বাধ্য হয়, তাহলে ওই 1/3 জেলার মানুষগুলোকে আপনার বেঁচে থাকা বা টিকে থাকা 2/3 ভূমিতে আশ্রয় দিতে হবে। এখন থেকে এই পরিকল্পনা শুরু না করলে আসলে সত্যিই দেরি হয়ে যাবে। গণপরিবহন ও টেকসই অবকাঠামো উন্নয়ন, যা যানজট কমাবে ও নাগরিকদের যাতায়াত সহজ করবে। নদী, খাল এবং সবুজ খোলা জায়গা রক্ষা, যা জলাবদ্ধতা কমাতে এবং শহরের বাসযোগ্যতা বাড়াতে সহায়ক হবে। কোটা ভিত্তিক নয়, সর্বক্ষেত্রে নারীর ক্ষমতায়ন প্রয়োজন বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। রাজধানীর একটি হোটেলে নারী দক্ষতা ও কর্মসংস্থান উদযাপন অনুষ্ঠানে হেরিজন ফেস্টে এ কথা বলেন তিনি। শাখাওয়াত হোসেন বলেন, নারীরা শুধু মা নয়, একজন যোদ্ধা। পলিসি মেকিংয়ে নারীদের কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। সংসদেও 100 নারীকে নির্বাচন করতে হবে। আর এটি হলে নারীদের বিষয়ে কোনো উদ্যোগ গ্রহণে অপেক্ষা করতে হবে না। তিনি বলেন, কোটা ভিত্তিক নয়, সর্বক্ষেত্রে নারীর ক্ষমতায়ন প্রয়োজন। শুধু ওয়ার্কফোর্স নয়, আমাদের সর্বস্তরে মহিলাদের এম্পাওয়ারমেন্ট না করলে শুধু কোটা ভিত্তিক বললে হবে না। আমি আশা করি বাংলাদেশে যেহেতু আমার যে ইয়ার্ডে 51% to 52% পপুলেশন হচ্ছে মহিলা, তার মধ্যে ইয়াং জেনারেশন হচ্ছে 40 to 45% কর্মক্ষম। কাজে তাদেরকে প্রশিক্ষণ দিতে হলে তাদের নেতৃত্বের প্রয়োজন আছে। সেই নেতৃত্বের জায়গা, ডিসিশন মেকিংয়ের জায়গায় যদি উইমেন এম্পাওয়ারমেন্ট না হয়, তাহলে নিচে শুধুমাত্র সেমিনার করে কিছু হবে।
কর্মী নিয়োগ নিয়ে সৌদি আরবের সঙ্গে চুক্তি সই করেছে বাংলাদেশ। সোমবার দেশটির রাজধানী রিয়াদে চুক্তিটি স্বাক্ষরিত হয়। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরব ও বাংলাদেশের দীর্ঘ 50 বছরের কূটনৈতিক সম্পর্কের ইতিহাসে এবারই প্রথম সাধারণ কর্মী নিয়োগ সংক্রান্ত আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশের পক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এবং সৌদি আরবের পক্ষে মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের মন্ত্রী ইঞ্জিনিয়ার আহমেদ বিন সুলাইমান আল রাজি চুক্তিতে স্বাক্ষর করেন। এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ থেকে সৌদি আরবের বিভিন্ন পেশায় দক্ষ কর্মী নিয়োগ বাড়বে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, চুক্তি স্বাক্ষরের আগে সৌদি মন্ত্রী ও উপদেষ্টার মধ্যে একটি দ্বিপক্ষীয় বৈঠক হয়। উজানের ঢলে রংপুর সহ উত্তরের 3 জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। কয়েক ঘন্টার ব্যবধানে পানি কমতে শুরু করলেও এখনও কমেনি দুর্ভোগ। রোববার রাতে তিস্তা ব্যারেজ পয়েন্টে পানির বিপদসীমার উপরে প্রবাহিত হয়। এতে রংপুর, লালমনিরহাট, নীলফামারীর নিম্নাঞ্চল হঠাৎ প্লাবিত হয়। এর আগে তিস্তার উজানে ভারতীয় অংশে অতিবৃষ্টির কারণে সৃষ্ট ঢলে রোববার দুপুর থেকেই পানি বাড়তে থাকে। রাত 12টায় তা বিপদসীমার 36 সেন্টিমিটার উপরে প্রবাহিত হয়। এতে নীলফামারী, লালমনিরহাট ও রংপুরে তিস্তা সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়। বিশেষ করে লালমনিরহাটের মহেশ খোঁচা ইউনিয়নের কিছু এলাকা তলিয়ে যায়। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, পানি ক্রমাগত নেমে যাচ্ছে। তবে ভুক্তভোগীদের দাবি, যত দ্রুত সম্ভব তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। সাভারের আশুলিয়ায় আগুন লেগে পুড়ে গেছে একটি পোশাক কারখানা। তবে এ ঘটনায় কেউ দগ্ধ বা হতাহত হয়নি। ফায়ার সার্ভিস জানায়, সোমবার দুপুর 12টার দিকে পলমল গ্রুপের আয়েশা ক্লোথিং লিমিটেড নামে একটি পোশাক কারখানায় হঠাৎ আগুন লাগে। মুহূর্তে পুরো কারখানার বিভিন্ন অংশে আগুন ছড়িয়ে পড়ে। এর আগেই দ্রুত কারখানা থেকে বের হয়ে যান শ্রমিকরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী। পরে ফায়ার সার্ভিসের 9টি ইউনিটের প্রায় 2 ঘন্টার চেষ্টায় দুপুর 2টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের ঘটনায় কেউ দগ্ধ বা হতাহতের ঘটনা না ঘটলেও পুড়ে যায় কারখানাটি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। রাজধানীর সদরঘাটের ইস্ট বেঙ্গল মার্কেটের 2য় তলায় ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের 5টি ইউনিটের প্রায় 30 মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। সোমবার সকাল 8টা 5 মিনিটে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুনে 2য় তলার একটি দোকান সম্পূর্ণরূপে পুড়ে গেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুনে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। পুরো মার্কেটটাই আমাদের পুরো দোয়া হচ্ছে। শুধু দোতলায় আগুন লাগছে একটা দোকান তাই না, পুরো 14 তলা পর্যন্ত। তো আমরা খবর পেয়েছি 8টা পৌনে 8টা নাগাদ। তো তখন মার্কেট তো খুলে হচ্ছে 9টার দিকে। তো তালা বন্ধ থাকাতে আসলে মানে ইনস্ট্যান্ট নিয়ন্ত্রণ করাটা সম্ভব হয় নাই। তো যতক্ষণে নিয়ন্ত্রণ হয়েছে ততক্ষণ ওই দোকান পুরোই শেষ। এখন টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান হুসাইন জিয়াদ, চিত্র সাংবাদিক মোহাম্মদ পারভেজ এবং চালক মাহবুবুল আলমের উপর হামলার ঘটনায় দোষীদের 48 ঘন্টার মধ্যে গ্রেপ্তারের আলটিমেটাম দিয়েছে চট্টগ্রাম প্রেস ক্লাব সহ সর্বস্তরের সাংবাদিক সমাজ। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। সোমবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশে সাংবাদিক নেতারা বলেন, প্রশাসনের ছত্রছায়ায় চিহ্নিত সন্ত্রাসীরা এখন টেলিভিশনের সংবাদকর্মীদের উপর হামলা করেছে। এছাড়া হামলার একদিন পার হলেও এখনও কাউকে আটক করতে না পারায় প্রশাসনের সমালোচনা করেন সাংবাদিক নেতারা। এ সময় দোষীদের 48 ঘন্টার মধ্যে গ্রেপ্তারের আলটিমেটাম দেয়া হয়। একই ঘটনার প্রতিবাদে ফেনীর প্রেস ক্লাব চত্বরে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন সাংবাদিকরা। এ সময় বক্তারা বলেন, বিভিন্ন সময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া সংবাদকর্মীদের উপর হামলার ঘটনা ঘটছে। এদিকে শরীয়তপুর ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাংবাদিকরা মানববন্ধন ও কর্মসূচি পালন করেছে। এ সময় হামলায় জড়িতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তারের দাবি জানানো হয়। জঙ্গল সলিমপুরকে নিয়ে বারবার রচনা লেখা হয়, এই রচনার শেষ করতে হবে।
আমার একটা দাবি, সেনাবাহিনী, পুলিশ, বিজেপি সবাইকে নিয়ে একটা কম্বিং অপারেশন চালাতে হবে। 24 ঘন্টা হয়ে গেছে, আমরা আলটিমেটাম দিয়েছিলাম, আমরা কঠোর কর্মসূচিতে যাব এবং এই দুষ্কৃতিকারীদেরকে গ্রেপ্তার সহ একই সাথে যারা তাদের যে এখন টেলিভিশনের যেসব জিনিসপত্র, যেসব মালপত্র, যেসব যন্ত্রপাতি, ক্যামেরা এবং অন্যান্য যন্ত্রপাতি এবং সাংবাদিকদের মোবাইল, মানিব্যাগ যেসব ছিনিয়ে নেওয়া হয়েছে সেই সব উদ্ধার করে তাদের কাছে ফেরত দেওয়া হোক এবং তাদেরকে গ্রেপ্তার করা হোক। পার্বত্য চট্টগ্রাম সহ সারা দেশেই যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা। বিহারগুলোতে সন্ধ্যা নামার পর থেকেই ফানুস উৎসবে মেতে ওঠেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। এ সময় দেশ, জাতি ও বিশ্ব মানবের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায় প্রার্থনা করা হয়। এদিকে সারা দেশে সনাতন ধর্মাবলম্বীদের কোজাগরি লক্ষ্মী পূজাও চলছে। ধর্মীয় ভাব, গাম্ভীর্য আর বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রামে পালিত হচ্ছে প্রবারণা পূর্ণিমা। নগরীর নন্দনকানন বৌদ্ধ বিহারে নানা আকারের ফানুস মুগ্ধ করে ভক্ত দর্শনার্থীদের। এদিকে প্রবারণা পূর্ণিমাকে ঘিরে উৎসব মুখর পাহাড়ি জেলা বান্দরবান। শুরু হয়েছে মারমা সম্প্রদায়ের প্রবারণা পূর্ণিমা উৎসব বা এগোয়াই পোয়ে। আর উৎসব ঘিরে কক্সবাজারের বৌদ্ধ বিহারগুলো সাজানো হয়। সোমবার ভোর থেকে নানা আয়োজনে প্রবারণা উদযাপন করে রাখাইন সম্প্রদায়। সন্ধ্যায় সম্প্রীতির বার্তা নিয়ে আকাশে ফানুস ওড়ানো হয়। এছাড়া প্রবারণা পূর্ণিমা উপলক্ষে রাঙামাটিতে দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। সন্ধ্যায় হাজার বাতি প্রজ্বলন ও ফানুস উড়ানোর মধ্য দিয়ে প্রবারণা পূর্ণিমা শেষ হয়। এদিকে উৎসব মুখর পরিবেশে সারা দেশে কোজাগরি লক্ষ্মী পূজা পালন করছেন সনাতন ধর্মাবলম্বীরা। আজকের এই পূর্ণিমা আমাদের জন্য অত্যন্ত গর্বের দিন এবং ধর্মীয় বড় অনুষ্ঠান। আমাদের পৃথিবীতে সকল প্রাণী যারা আছে সবাই যেন সুখে শান্তিতে থাকে। এই দিনটি অনেক আনন্দ সহকারে পরিবার, পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আমরা এই দিনটি উদযাপন। গৌতম বুদ্ধের কাছে একটি প্রার্থনা, যাতে সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, সকল প্রাণী যাতে ভালো থাকুক, সকলে যেন সুখে থাকে, সকলে যেন দুঃখ থেকে মুক্তি লাভ করে। আগামী দিনে যুদ্ধ নয়, শান্তি চাই। বৌদ্ধরা সবসময় শান্তিপ্রিয় মানুষ, সবসময় শান্তিতে বসবাস করতে চাই এবং সেই বার্তা নিয়ে আজকের এই প্রবারণা। এদিকে সব ধর্মের উৎসব উদযাপন দেশে ঐক্য ও সহাবস্থানের নতুন বার্তা দিচ্ছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি উপদেষ্টা মুস্তফা সরওয়ার ফারুকী। রাজধানীর বাসাবই ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, বিগত সময়ে ধর্মীয় উৎসবগুলোতে আলাদা করে রেখেছিল রাষ্ট্র। অন্তর্বর্তীকালীন সরকার সেই দেয়াল ভেঙে দিয়েছে। বক্তব্য শেষে ফানুস উড়িয়ে প্রবারণা পূর্ণিমার উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতি উপদেষ্টা। পরে আত্মশুদ্ধি, শান্তি, মৈত্রী ও মানবতার জন্য প্রার্থনা করেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। আমরা যে করেছি, আমরা কোনো মহান কাজ করি নাই, এটা খুব স্বাভাবিক কাজ ছিল, কিন্তু যে কোনো কারণে হোক গত 54 বছর এটা করা হয় নাই। বাট বেটার লেট দেন নেভার। আমরা শুরু করেছি, এটা এখন থেকে চলতেই থাকবে। রাষ্ট্র তার উদ্যোগে সকল ধর্মের এবং সকল জাতিগোষ্ঠীর উৎসবকে যে সেলিব্রেট করছে, এইটা আমি মনে করি 24 পরবর্তী বাংলাদেশের একটা দারুণ সূচনা। অনেক মজা করে সারা রাত ধরে খুব পরিশ্রম করে আমরা ফানুসটা বানানোর পরে তারপর আজকের জন্য প্রিপারেশন নিয়ে কখন কি করব। সকাল থেকে আমাদের ড্রয়িং দেওয়া হয়েছে, প্রার্থনা করা হয়েছে। এরপরে এখন যে সবাই একসাথে মিলে ফানুস উড়ানো দেখছি, অনেক ভালো লাগছে। এখানে এসে প্রথমেই প্রার্থনা করেছি সকলের যাতে ভালো থাকে, সুস্থ থাকে, সুন্দর থাকে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজার শান্তি প্রতিষ্ঠায় মিশরে হামাস ও ইসরায়েলের প্রতিনিধিদের মধ্যে পরোক্ষ আলোচনা চলছে, যেখানে মধ্যস্থতা করছে মিশর ও কাতার। আলোচনায় হামাসের পক্ষে অংশ নিয়েছেন সংগঠনটির রাজনৈতিক শাখার প্রধান খলিল আল হায়া, আর ইসরায়েলের পক্ষে আছেন দেশটির কৌশলগত মন্ত্রী জন ডারমার। তবে মধ্যস্থতাকারী দেশগুলো ট্রাম্পের প্রস্তাবিত 20 দফা দাবি নিয়েই আলোচনা করছেন, কিন্তু কিছু বিষয় ছাড়া ট্রাম্পের বেশ কয়েকটি শর্তে এরই মধ্যে সায় দিয়েছে হামাস। এদিকে রক্তপাত এড়িয়ে দুপক্ষকে দ্রুত সিদ্ধান্তে আসার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া ইসরায়েলকে হামলা বন্ধ করে আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানান তিনি। তবে ট্রাম্পের আহ্বানে সাড়া না দিয়ে গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী।
এদিকে গাজা অভিমুখী গ্লোবাল সমুদ ফ্লোটিলা থেকে ইসরায়েলি বাহিনীর হাতে আটক পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ সহ 171 জন গ্রিস ও স্লোভাকিয়ায় পৌঁছেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বার্তায় আটককৃতদের মুক্তির তথ্যটি নিশ্চিত করেছে ইসরায়েলি পররাষ্ট্র দপ্তর। এর আগে রোববার 29 অধিকার কর্মীকে স্পেনে ফেরত পাঠায় ইসরায়েল। শনিবার 139 জনকে তুরস্ক আর শুক্রবার 4 জনকে ইতালিতে ফেরত পাঠায় তারা। গত সপ্তাহে গাজার উদ্দেশ্যে যাত্রা করা সমুদ ফ্লোটিলা নৌবহর থেকে অন্তত 450 জনকে আটক করে ইসরায়েলি সৈন্যরা। মুক্তি পাওয়া পরিবেশ কর্মীরা ইসরায়েলিদের বিরুদ্ধে জঘন্য দুর্ব্যবহারের অভিযোগ করেছেন। জানান, গ্রেপ্তারের পর ইসরায়েলি সেনারা তাদের সঙ্গে পশুর মতো আচরণ করেছে। হঠাৎ পদত্যাগ করলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নো। দায়িত্ব গ্রহণের 26 দিনের মাথায় প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ালেন তিনি। কয়েক সপ্তাহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার পর মাত্র 14 ঘন্টা আগে মন্ত্রিসভা গঠন করেছিলেন লেকর্নো। সোমবার নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তবে মন্ত্রিসভা গঠনের পর দেশটির জাতীয় পরিষদের বেশ কয়েকটি দলের তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি। তারা ভোটের মাধ্যমে এটি বাতিলের হুমকিও দেন। গত মাসে ফ্রান্সের পার্লামেন্টে আস্থা ভোটে হেরে যান ফ্রাসোয়া বাইরুর সরকার। এরপর নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পান সেবাস্তিয়ান লেকর্নো। গেল 21 মাসে ফ্রান্সে 5 বার প্রধানমন্ত্রীর পদে পরিবর্তন এসেছে। মানবদেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা নিয়ে গবেষণার জন্য চিকিৎসা শাস্ত্রে নোবেল পেলেন 3 বিজ্ঞানী। পেরিফেরাল ইমিউন টলারেন্স নিয়ে আবিষ্কারের স্বীকৃতি হিসেবে পান বিশ্বের সর্বোচ্চ সম্মাননা। সোমবার সুইডেনের রাজধানী স্টকহোমে ক্যালোরিনস্কা ইনস্টিটিউট থেকে নোবেল বিজয়ী ত্রয়ীর নাম ঘোষণা করা হয়। চলতি বছর ফিজিওলজি বা মেডিসিন বিভাগে সম্মিলিতভাবে নোবেল পুরস্কার বিজয়ীরা হলেন যুক্তরাষ্ট্রের মেরি ই ব্রাঙ্কো, ফ্রেড র্যামডসেল এবং জাপানের শিমন সাকাগুচি। বিবৃতিতে জানানো হয়, ক্যান্সার ও অটো ইমিউন ডিজিটের মতো দুরারোগ্য রোগের চিকিৎসা নিয়ে গবেষণা ও উন্নয়নের নতুন ক্ষেত্র প্রতিষ্ঠা করেছেন তারা। মর্যাদাপূর্ণ এ সম্মাননার পাশাপাশি পুরস্কারের 1,10,00,000 সুইডিশ ক্রোনার সমানভাবে ভাগ করে দেওয়া হবে 3 বিজ্ঞানীকে। এছাড়া স্বর্ণপদকও উপহার পাবেন সুইডিশ রাজার কাছ থেকে। মাউন্ট এভারেস্টের তিব্বত অংশে ট্রেকিংয়ের সময় তুষারপাতের কবলে এখনও আটকে অন্তত 200 পর্বতারোহী। উদ্ধার করা হয়েছে 350-র বেশি মানুষকে। গত শনি ও রোববারের ভারী তুষারপাতের জেরে অপ্রত্যাশিত পরিস্থিতি দেখা দেয় চীন নিয়ন্ত্রিত তিব্বতের কারমা ভ্যালিতে। চীনে চলছে ছুটির মৌসুম। এ কারণে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট দেখতে কারমায় বেড়েছে দর্শনার্থী। এছাড়া অক্টোবরে সবচেয়ে বেশি মানুষ ভিড় জমায় পাহাড়ে চড়তে, কেননা এই সময় তাপমাত্রা থাকে সহনীয় পর্যায়ে। তবে এবছরের আবহাওয়া পর্বতারোহীদের জন্য অনুকূল নয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে তুষারপাতের কারণে শনিবার থেকে এভারেস্ট এলাকায় প্রবেশের অনুমতি ও টিকিট বিক্রি বন্ধ করেছে প্রশাসন। হংকং চায়নার বিপক্ষে ম্যাচকে সামনে রেখে জাতীয় দলের সঙ্গে যোগ দিতে ঢাকায় পা রেখেছেন বাংলাদেশের তারকা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী। সোমবার সকাল 11টার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। টিম ম্যানেজার আমির খান জানিয়েছেন, দলের সাথে অনুশীলনে যোগ দিতে মুখিয়ে হামজা। সন্ধ্যায় জাতীয় স্টেডিয়ামে পুরো দলের সঙ্গে দেখা যাবে লেস্টার সিটির অধিনায়ককে। ঢাকায় নেমেই দলের সঙ্গে যোগ দিতে টিম হোটেলে রওনা দেন ইংলিশ লিগে খেলা এই তারকা ফুটবলার। বিকেলে দলীয় অনুশীলনে অংশ নিতে পারেন তিনি। এএফসি এশিয়ান কাপে বাছাইয়ে ম্যাচের আগামী 9 অক্টোবর জাতীয় স্টেডিয়ামে হংকং চায়নার মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ফিরতি ম্যাচে দেশটির মাটিতে লড়বে 14 অক্টোবর। গুরুত্বপূর্ণ ম্যাচ দুটিকে সামনে রেখে সপ্তাহখানেক আগে থেকেই অনুশীলন ক্যাম্প শুরু করেছে হ্যাভিয়ের ক্যাব্রেরার দল। এবার সে দলে যোগ দিলেন তারকা ফুটবলার হামজা চৌধুরীও। বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত 3টি ম্যাচ খেলেছেন ইংল্যান্ডে বসবাস করা এই ফুটবলার। এর মধ্যে জাতীয় দলের হয়ে একটি গোল ও একটি অ্যাসিস্টও করেছেন তিনি। হামজা যেহেতু আসছে,
সেটা একটা বাড়তি স্পিড যোগায় আমাদের টিমকে। এবং সে আসার পরে সে উৎফুল্ল এবং সে আমাকে বলল যে আমি টায়ার্ড, কিন্তু আমি বিকেলে মাঠে যাব। তো সেই জিনিসটা আসলে আরও আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। কিশোরগঞ্জের অষ্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের রোমাঞ্চকর ফাইনাল ম্যাচ। সোমবার বিকেলে উপজেলার সদরের শহীদ ইমন তনয় মিনি স্টেডিয়ামে উপস্থিত হয় হাজার হাজার দর্শক। ফাইনালে মুখোমুখি হয় স্বাগতিক অষ্টগ্রাম ফ্রেন্ডস ফর এভার এবং ব্রাহ্মণবাড়িয়ার মাইজখোলা ফুটবল একাদশ। শুরু থেকেই দুই দলের খেলোয়াড়রা দারুণ প্রতিদ্বন্দ্বিতা উপহার দেন দর্শকদের। খেলায় চমক হিসেবে ছিল বিদেশি একাধিক খেলোয়াড়ের ক্রীড়া নৈপুণ্য, যা দর্শকদের মুগ্ধ করে। শেষ পর্যন্ত মাইজখোলা একাদশ ৩-০ গোলে জয় পায়। পরে খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেয় উপজেলা নির্বাহী কর্মকর্তা। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।